আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করল তালেবান, অন্তর্বর্তী নয় পূর্ণাঙ্গ ক্ষমতা চায় তালেবান যোদ্ধারা। দেশ ছাড়তে মরিয়া অসংখ্য আফগান নাগরিক, কাবুল বিমানবন্দরে গোলাগুলি, সব ফ্লাইট স্থগিত। চীনের করোনা টিকার উৎপাদন হবে দেশেই, সিনোফার্মের সঙ্গে ইনসেপ্টা মন্ত্রণালয়ের চুক্তি আজ। করোনা মহামারীর মধ্যেও এগিয়ে চলেছে পদ্মা সেতু রেল সংযোগের কাজ, কনস্ট্রাকশন ইয়ার্ডে দিন রাত চলছে নির্মাণযজ্ঞ। সরকারিভাবে খোলার আগে সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়, স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থার হুঁশিয়ারি। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। কাবুলের পতন যখন সময়ের ব্যাপার, ঠিক সেই মুহূর্তে দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এদিকে কাবুলে ঢুকে প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। নিজ দেশের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তুতির কথা জানালেও অন্তর্বর্তী নয় পূর্ণাঙ্গ ক্ষমতা চায় জঙ্গিরা। মাত্র ১০ দিনে তালেবানের দখলে আফগানিস্তানের প্রায় সব বড় শহর। শনিবার থেকেই অবরুদ্ধ কাবুল, রাজধানীর চারপাশ ঘিরে আছে জঙ্গিরা। এই অবস্থায় রক্তপাত এড়াতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেয় সরকার। দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। তালেবান কাবুলে হামলা চালাবে না বলেও নিশ্চিত করেন তিনি। চিন্তার কিছু নেই, কাবুল পুরোপুরি নিরাপদ। আমি নিশ্চিত করছি এখানে কোনো হামলা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। কাবুলবাসীকে নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি দেওয়ার পরই দেশ ছাড়েন প্রেসিডেন্ট আশরাফ গনি। আশ্রয় নিয়েছেন তাজিকিস্তানে। কঠিন পরিস্থিতির মধ্যেই দেশ ছেড়েছেন আশরাফ গনি। ঈশ্বর তার বিচার করবেন আর তার রায় দেবেন জনগণ। তবে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি, আর তালেবানদের কাবুলে প্রবেশ না করে আলোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে শুরুতে জোর করে রাজধানী দখলের পরিকল্পনা নেই জানিয়ে যোদ্ধাদের শহর ছাড়তে বাধা না দেওয়ার নির্দেশনা দেয় তালেবান। এরপরে লুটপাট রুখতে কাবুলে প্রবেশের নির্দেশ আসে। এর কিছুক্ষণের মধ্যেই কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে জঙ্গিরা। কাবুলের দূতাবাস থেকে নাগরিকদের সরাতে বাড়তি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ৭২ ঘণ্টায় দূতাবাস খালি করার প্রক্রিয়া সম্পন্ন করবে ওয়াশিংটন বলে জানিয়েছে CNN। আফগানিস্তান ছাড়ছেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা কর্মচারীরাও। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব নেতারা। সরকার ও তালেবানের প্রতি আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে দেশটিতে চরম মানবিক বিপর্যয়ের আশঙ্কা বিশ্লেষকদের। আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকের প্রস্তাব দিয়েছে রাশিয়া। এ বিষয়ে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছে মস্কো। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টের জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই মুহূর্তে আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের নিরাপদে ফেরানোই মূল লক্ষ্য বলে জানান দেশটির এক আইন প্রণেতা। রোববার আফগানিস্তানের সঙ্গে সবচেয়ে বড় তোরহাম সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ওই সীমান্তের কাছাকাছি অবস্থিত আফগান এলাকা তালেবান দখল করে নেওয়ার পরই পাকিস্তান এমন পদক্ষেপ নেয়। যদিও মানবিক খাতিরে আফগানিস্তানের প্রতিবেশী দেশের প্রতি সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ। এদিকে আফগানিস্তানের স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানের সঙ্গে তার দেশ কাজ করবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বর্তমানে অঞ্চলটি যে সমস্যার সম্মুখীন হয়েছে তা পাকিস্তানের সহায়তায় ফলপ্রসূ সমাধান সম্ভব। এছাড়া শরণার্থীর সংখ্যা বাড়ায় আমরা উদ্বিগ্ন।
এদিকে আফগানিস্তান সরকার ও তালেবানের প্রতি আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। আফগানিস্তানের চলমান পরিস্থিতিতে দেশটিতে চরম দুর্যোগের আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। পরিস্থিতি খুব জটিল ও বিপজ্জনক। দেশজুড়ে নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিলের 13টি কার্যালয় আছে। চলমান সংঘাতে বেশিরভাগই বন্ধ। আমাদের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি। বিবদমান সব পক্ষের সঙ্গে সংঘাত নিরসনে আলোচনা চলছে। আফগান শরণার্থীদের সাময়িক আশ্রয়ে সম্মতি জানিয়েছে আলবেনিয়া। যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে রোববার এই সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর চরম উত্তেজনা বিরাজ করছে আফগানিস্তানে। দেশ ছাড়তে মরিয়া অসংখ্য বেসামরিক নাগরিক ভিড় করেছেন কাবুল বিমানবন্দরে। এদিকে সহিংসতা এড়াতে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন বলে দাবি প্রেসিডেন্ট আশরাফ গনির। রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এরই মধ্যে স্থগিত করা হয়েছে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট, শুধুমাত্র সামরিক বিমান চলাচলের অনুমতি রয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় আফগানিস্তানে আরও 1000 সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এরই মধ্যে ইতালি, ক্রোয়েশিয়া, জার্মানি ও কানাডার নাগরিকদের সামরিক বিমানে করে দেশে ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে। রোববার 5 শতাধিক মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন এক সেনা কর্মকর্তা। এদিকে আশরাফ গনি দেশ ছাড়লেও কাবুলে রয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। দেশে চীনের করোনা টিকা সিনোফার্ম উৎপাদনের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি হচ্ছে আজ। মহাখালীর বিসিপিএস মিলনায়তনে সই হবে এই চুক্তি। দেশে এই টিকা উৎপাদন করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। ইনসেপ্টা, সিনোফার্ম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে হবে চুক্তি। বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, টিকার জন্য প্রস্তুত করা কাঁচামাল দেবে চীন, পরে এগুলো বোতলজাত করবে ইনসেপ্টা। সিনোফার্ম থেকে 6 কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। এরই মধ্যে এসেছে 1,25,00,000 ডোজ। টিকার উৎপাদন শুরু হলে গণটিকা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ। Signing ceremony of the Sinopharm. সিনোফার্মের টিকা উৎপাদন হতে যাচ্ছে বাংলাদেশে। টিকার জন্য প্রস্তুত করা কাঁচামাল দেবে চীন। বাংলাদেশে কো-প্রোডাকশন করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। That is, we call refilling of the vaccine. পর্যাপ্ত টিকা হাতে না আসলে ক্যাম্পেইন করে আর করোনার টিকা দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। নির্দিষ্ট কোনো দেশ নয়, যেখানে টিকা পাওয়া যাবে সেখান থেকেই আনার কথাও জানান তিনি। রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনা শেষে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শনাক্ত ও মৃত্যুহার কমলেও স্বস্তির সময় এখনো আসেনি। করোনা ভাইরাসে সারা দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় আগ্রহ বাড়ছে করোনার টিকা নেয়ায়। শনিবার পর্যন্ত সারা দেশে প্রথম ডোজ নিয়েছেন 1,54,61,583 জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 54,28,345 জন। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্যাম্পেইন করে টিকা দেয়া হয় 7 থেকে 12 আগস্ট। 4,600 ইউনিয়ন ও 1,000-এর বেশি পৌরসভায় চলে এ কার্যক্রম। সাধারণ মানুষের ব্যাপক আগ্রহে দ্রুতই শেষ হয়ে যায় টিকার মজুদ। ভ্যাকসিন প্রাপ্যতা সাপেক্ষে আমরা আমাদের কার্যক্রম আগামীতে চলবে। যদি ভ্যাকসিন হাতে অনেক পরিমাণে চলে আসে, তাহলে আমরা আমাদের যে শহরে এবং গ্রামে 2 জায়গায় কার্যক্রম চলমান থাকবে। যদি কিনা ভ্যাকসিন আমাদের হাতে সেই পরিমাণে থাকে, যদি কম থাকে তাহলে পরে আমাদের সেই ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমও ওইভাবে ডিজাইন করে আমাদেরকে নিতে হবে। টিকা পেতে বিশ্বের কয়েকটি দেশের সাথে যোগাযোগ থাকলেও বর্তমানে শুধু চীন থেকেই পাওয়া যাচ্ছে। তবে কোনো একটি দেশের উপর নির্ভর করবে না সরকার। কোনো বিশেষ ভ্যাকসিনের প্রতি দুর্বল সেরকম নয়। আমরা যেখান থেকে ভ্যাকসিন পাচ্ছি, যারা দিতে পারছে তাদের কাছ থেকে আমরা নিচ্ছি। চায়না ভ্যাকসিন দিতে পারছে, সে কারণে আমরা তাদের কাছ থেকে নিচ্ছি। রাশিয়ার সাথেও আমাদের চুক্তি সম্পাদন হয়েছে, এখন আমরা অপেক্ষায় আছি তারা কবে দিবে। কোভ্যাক্সের সাথেও আমাদের তো 7 কোটির আমাদের একটা চুক্তিবদ্ধ অবস্থায় আছে। এই সময় বয়স্কদের আগে টিকা দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনার টিকার জন্য গত শনিবার পর্যন্ত নিবন্ধন করেছেন 3,18,28,492 জন। বুদ্ধদেব কুণ্ডু,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে চলছে করোনার নিয়মিত টিকাদান কর্মসূচি। কেন্দ্রগুলোতে রয়েছে দীর্ঘ লাইন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে পর্যাপ্ত টিকা আসলেই আবারও শুরু হবে গণটিকা কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে এবার তেজগাঁওয়ের জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যে টিকাদান কর্মসূচি সেটি তো নিয়মিত চলছে, সেখানে এখন যারা টিকা নেবেন তাদের ভিড় কেমন দেখছেন, আর তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা এই বিষয়ে? এই নাক-কান-গলা ইনস্টিটিউটে সকাল এখন 9টা থেকে এই মাত্রই শুরু হলো টিকাদান কর্মসূচি। আমি আপনাকে দেখাতে চাই, এখানে কিন্তু বেশিরভাগ মানুষই বলছেন যে 6টা, কেউ 6:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। এই কেন্দ্রে এখন সিনোফার্মের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের টিকা দেয়া চলছে। এছাড়া অ্যাস্ট্রাজেনেকার টিকা দ্বিতীয় ডোজও কিন্তু দেয়া চলছে। এছাড়া মডার্নার, আপনি জানেন যে মডার্নার প্রথম ডোজ সব জায়গায় বন্ধ হয়ে গেছে। মডার্নার কিন্তু এখানে শুধুমাত্র দ্বিতীয় ডোজের টিকাটা দেয়া হচ্ছে। আর আপনি জানেন যে সারা দেশেই 58,21,780 অ্যাস্ট্রাজেনেকার ফার্স্ট ডোজের পরে এখনও কিন্তু 49,56,835 টিকা দ্বিতীয় ডোজেরটা দেওয়া হয়েছে। আর এখানে সিনোফার্মের, আজকে আমি এখানে এই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানাচ্ছেন যে সারা দেশব্যাপী সিনোফার্মের টিকা আজকে থেকে প্রথম এবং দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। এছাড়া কিন্তু অন্য কোনো টিকা এই মুহূর্তে আজকে থেকে আর দেয়া হবে না। অর্থাৎ দ্বিতীয় ডোজের মডার্না এবং দ্বিতীয় ডোজের অ্যাস্ট্রাজেনেকা ছাড়া সারা বাংলাদেশে কিন্তু এখন প্রতিটি কেন্দ্রেই শুধুমাত্র সিনোফার্মের প্রথম এবং দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। তো এইখানে আমাদের এখানকার লাইনে দাঁড়িয়ে যারা অপেক্ষা করছেন তারা এক ধরনের অভিযোগ করলেন আমাদের, যে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের জন্য যে SMS না পেলেও কেন্দ্রে আসার যে একটি ব্যাপার ছিল, অনেকেই কিন্তু এখানে SMS না পেয়ে কেন্দ্রে দাঁড়িয়েছে এবং তারা অনেকেই বলছেন যে ভোর 6টা থেকে তারা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কিন্তু যখন এইখানে যারা টিকা দিচ্ছে, এখানে স্বেচ্ছাসেবক যারা আছে, রেড ক্রিসেন্ট বা অন্যান্য স্বেচ্ছাসেবক যারা আছে, তারা জানাচ্ছেন যে SMS না পেলে তাদেরকে আসলে দ্বিতীয় ডোজের টিকাও দেয়া হবে না। অর্থাৎ এখানে এক ধরনের এখানে ইনফরমেশনের যে একটি ঘাটতি সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ এখানে স্বাস্থ্য অধিদপ্তর বলা হয়েছিল যে যদি সেকেন্ড ডোজের যে আগে SMS গুলো পেয়েছে সেইটা না পেলেও যেন টিকা কেন্দ্রে আসে এবং সেকেন্ড ডোজের টিকা কিন্তু দেয়া হবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার। কিন্তু কর্তৃপক্ষ এখানে জানাচ্ছেন যে SMS না পেলে তাদের পক্ষে এই টিকা দেয়া কোনোভাবেই সম্ভব হবে না। তেজগাঁওয়ের জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট থেকে নিয়মিত টিকাদান কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। করোনার টিকা নিয়ে জানাতে এবার কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লায় পর্যাপ্ত টিকা রয়েছে কিনা, সেই সাথে আরেকটি বিষয় জানাবেন, যারা টিকা নিতে এসেছেন তারা কোনো ধরনের ভোগান্তি পোহাচ্ছে কিনা সেখানে? দেখেছি যে কুমিল্লাতে পর্যাপ্ত পরিমাণে টিকা রয়েছে, কিন্তু যারা টিকা নিতে আসছেন তাদের আসলে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগগুলোর মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে যে জেলা স্বাস্থ্য বিভাগ যেই সময়ে যেই টিকার জন্য আসতে বলছেন, তারা কিন্তু যারা টিকা গ্রহীতা তারা যখন কেন্দ্রে আসছেন তারা কিন্তু অনেকেই ফিরে যেতে হচ্ছে, কারণ তথ্য বিভ্রাটের কারণে। এই তথ্য বিভ্রাটটি যেমন আমি জানিয়ে রাখি, যেমন স্বাস্থ্য বিভাগ কিছুদিন আগেও বলেছিলেন যে অ্যাস্ট্রাজেনেকার যারা দ্বিতীয় ডোজ নিতে আসবেন, কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের যে 2টি কেন্দ্র আছে সেখানে 18 তারিখ পর্যন্ত আসলে টিকা নিতে পারবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা এখন জানিয়ে দিচ্ছেন যে শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করেছেন এবং মডার্না টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের দ্বিতীয় ডোজের জন্য তারা আসতে পারবেন। তো এক এক সময় এক এক ধরনের তথ্য দেয়, আসলে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে যে অনেকেই যারা প্রথম দিকে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেননি তারা আসলে আশঙ্কার মধ্যে আছেন যে তারা আদৌ প্রথম ডোজটি পাবেন কিনা। আর আপনাকে আমি আরো একটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লাতে কিন্তু এই পর্যন্ত 7 লক্ষ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে প্রথম ডোজে, আর দ্বিতীয় ডোজে এ পর্যন্ত দেওয়া হয়েছে শুধুমাত্র যে 3 দিনের ক্যাম্পেইন ছিল, প্রথম ডোজে 1,22,000 এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের 53,000, আর দ্বিতীয় ডোজে শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা 2,26,000 মানুষকে প্রথম ডোজের আওতায় আনা হয়েছে, আর দ্বিতীয় ডোজে আনা হয়েছে 1,85,000। অর্থাৎ প্রায় আরো 40,000-এরও বেশি মানুষ কিন্তু দ্বিতীয় ডোজের বাইরে রয়ে গেছে। তো এখনো যদি দ্বিতীয় ডোজে শুরু না করা হয়
তাহলে আবার যদি প্রথম ডোজ শুরু করা হয় তাহলে যারা এই দ্বিতীয় ডোজ গ্রহীতা তারা আসলে কবে পাবেন সেই টিকাগুলো এ নিয়ে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে। আরো একটি বিষয় হচ্ছে যে আসলে কুমিল্লা সিটি কর্পোরেশনের মাত্র বুথ এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বুথে টিকা দেওয়া হচ্ছে, সেটি কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য খুবই ছোট একটি জায়গা, যেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিপুল পরিমাণ ভিড় করেও প্রতিদিন টিকা নিতে পারছেন না। সেক্ষেত্রে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করব। করোনা টিকাদান কর্মসূচি নিয়ে কুমিল্লা থেকে জানাছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। এই পর্যায়ে করোনা পরিস্থিতির আরো খবর জানবো চট্টগ্রাম থেকে। আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী আহসান রিটন, জানবো তার কাছ থেকে। রিটন, চট্টগ্রামে করোনা পরিস্থিতির এই মুহূর্তের সার্বিক অবস্থা জানাবেন। হাসপাতালে বেড বা আইসিইউ সংকট রয়েছে কিনা, আর চিকিৎসকরা এই বিষয়ে কিছু বলেছেন কিনা? দেখুন, আমরা আসলে গত কয়েকদিন ধরে যেটি দেখছি সেটি হচ্ছে আসলে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা দুটি আসলে চট্টগ্রামে কমে এসেছে। আমরা যদি গত 24 ঘন্টার আপডেট দেখি তাহলে দেখব যে 1783 জন নতুন করে গতকালকে নমুনা দিয়েছেন এবং সেখান থেকে আক্রান্ত হয়েছে 230 জন। এই 230 জনের যে চিত্র সেটি আসলে আমরা দীর্ঘদিন পর দেখলাম। আমরা এতদিন পর্যন্ত দেখেছি 1000, 1500, 800, 900 এরকম একটি সংখ্যার মধ্যে আসলে আক্রান্তের হারটি ছিল। আমরা দেখছি যে গত 3-4 দিন ধরে সেই সংখ্যাটি কমে এসছে এবং কমতে কমতে আমরা গত 24 ঘন্টায় যেটি দেখছি সেটি হচ্ছে 230 জন। এবং কালকে অর্থাৎ গত 24 ঘন্টায় চট্টগ্রামে মারা গেছে 7 জন। আমরা দেখেছি এর আগে 2 দিন 5 জন করে মারা গিয়েছিল, কিন্তু এর আগে আমরা দেখেছি আসলে 10 জন, 12 জন, 18 জন এমন সংখ্যাও ছিল যেদিন আসলে একই দিনে মারা গেছেন এরকম বিষয়। এটির যে মৃত্যু এবং আশঙ্কার করোনা আক্রান্তের হার যে কমে আসে এটির পেছনে কারণ হিসেবে আসলে সিভিল সার্জনরা যেটি মনে করছে সেটি হচ্ছে যে লকডাউনটি 19 দিন ধরে ছিল সেটিতে আসলে বেশ সারা জেগেছে, মানুষ আসলে নিজ থেকে কিছুটা সারা দিয়েছেন এবং সেই কারণে তারা মনে করছেন যে আসলে মৃত্যু এবং আক্রান্তের হারটি কমে এসছে। পাশাপাশি আমরা যদি বলি যে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে সমস্ত হাসপাতালে কোভিডের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেই সমস্ত হাসপাতালগুলোতে আসলে আগের যেরকম হাহাকারটি ছিল সেটি এখন অনেকটাই কমে এসেছে। তবে আইসিইউর যে সংকট সেটি আসলে এখনও কমেনি। তবে সিভিল সার্জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা বলছেন যে আসলে এখন যে আক্রান্তের হারটি চলছে বর্তমান রয়েছে সেটি যদি আরও নিচের দিকে নামিয়ে আনা যায় তাহলে হয়তো আইসিইউর যে সংকট সেটি আসলে তারা কাটিয়ে উঠতে পারবেন। এই মুহূর্তে আসলে চট্টগ্রামের যে সমস্ত হাসপাতালে কোভিডের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেখানে বলা যেতে পারে বেশ সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে আসলে করোনার চিকিৎসাটি দেওয়া হচ্ছে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি। চট্টগ্রাম থেকে করোনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। আপনারা দেখছেন বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে এছাড়াও আরও যা থাকছে: মানবাধিকার প্রশ্নে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালাচ্ছে আন্তর্জাতিক সংস্থা, গুরুত্ব দিতে নারাজ সরকার। মেসিকে ছাড়া প্রথম ম্যাচে বার্সেলোনার বড় জয়, সোসিয়েদাদের বিপক্ষে ব্রেথওয়েটের জোড়া গোল। এদিকে করোনা সংক্রমণ না কমায় রোগীর চাপ রয়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। বিভিন্ন জেলা থেকে উন্নত চিকিৎসার জন্য করোনায় আক্রান্তরা আসছেন ঢাকায়। করোনা রোগীদের চিকিৎসার বিষয়ে আরও জানাতে এবার মহাখালীর ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আমরা দেখেছি যে সারা দেশে মৃত্যুর সংখ্যা কমে এসেছে, কিন্তু বিভিন্ন জেলা থেকে যে ঢাকায় চিকিৎসা নিতে আসছেন, করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে কি অবস্থা, সেখানে চিকিৎসার কোনো সংকট রয়েছে কিনা সার্বিক বিষয়ে জানাবেন। জি, আমরা গত কয়েকদিনের যে চিত্র আমরা দেখেছি যে করোনা সংক্রমণের হার কিছুটা কিন্তু কমেছে, যার কারণে কিনা আমরা রাজধানীর বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতাল যেগুলো আছে সেগুলোতে গিয়েও কিন্তু আমরা রোগীর চাপ অন্য সব দিনের তুলনায় গত কয়েকদিন অনেকটাই কম দেখছি। আমি এখন আছি মহাখালীর ডিএনসিসি যেই কোভিড ডেডিকেটেড হাসপাতালটি আছে, এই হাসপাতালটি ঠিক সামনে দাঁড়িয়ে আছে এবং আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। অন্য সব গত সপ্তাহ বা তার আরও 7 থেকে 8 দিন আগেও আমরা যেটি দেখেছি, এই হাসপাতালেই কিন্তু আপনার বিভিন্ন জেলা থেকে যখন রোগীর চাপ বাড়ছে তাদেরকে ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেল অথবা মিটফোর্ড হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে রোগীদেরকে যখন ফিরিয়ে দেওয়া হচ্ছে, অনেকেই কিন্তু এই হাসপাতালেতে এসে ভিড় করতো। কেননা এই হাসপাতালে মোটামুটি সাধারণ রোগীর সংখ্যা, কোভিড রোগী ভর্তির সংখ্যার পরিমাণ প্রায় 554 জন এবং আইসিইউর সংখ্যা কিন্তু প্রায় 212টি আইসিইউর সংখ্যা এখানে কিন্তু রয়েছে। এর মধ্যে এখন বর্তমানে আমাদের কাছে গত 24 ঘন্টার যে তথ্য আছে, 554টি
বলা চলে আসনের মধ্যে এখন প্রায় 513টি আসনই খালি রয়েছে। আর এছাড়া আপনার কোভিড আইসিইউ খালি আছে প্রায় 19টি। এই সিচুয়েশনে বলা চলে যে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত সপ্তাহের তুলনায় এই গত কয়েকদিন ধরে চাপ অনেকটাই তারা কম দেখছেন, যেটি দেখা যাচ্ছে যে এর আগে গণমাধ্যমে যে সংবাদগুলো প্রচার হয়েছে অনেকেই বিভিন্ন জেলা থেকে যখন আসছে তখনই কিন্তু তারা বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে ঘুরে তারা যখন তাদের রোগীর কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না তখন কিন্তু তারা বিভিন্নভাবে অন্য সব হাসপাতালের দিকে যাচ্ছেন, এমন তথ্যও কিন্তু আমাদের কাছে ছিল। তবে এখনকার যে সিচুয়েশন, আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, করোনার সংক্রমণ কমলেও যদি মানুষের মধ্যে সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মানার যে প্রক্রিয়া সেটি যদি না আসে তাহলে কিন্তু সংক্রমণ আবারও বাড়ার আশঙ্কাই করছেন তারা। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি গুম প্রশ্নে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চিঠি ও যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদন নিয়ে তার মত, এসব ভিত্তিহীন অভিযোগকে বেশি গুরুত্ব দিলে তারা আরও সক্রিয় হয়ে উঠবে। বাংলাদেশে নানা সময় 34 ব্যক্তি গুম হয়েছে এমন দাবিতে সম্প্রতি তাদের অবস্থান ও পরিণতি জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। এর আগে খালেদা জিয়াকে গৃহবন্দী বলে মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্য। করোনা ডেল্টা ধরনের আক্রান্তের খবর এলে মে মাস থেকে বাংলাদেশ ভ্রমণে রেড অ্যালার্ট জারি করে যুক্তরাজ্য ও আরব আমিরাত। এসব ঘটনাকেই একই সুতোয় গাঁথছেন পররাষ্ট্রমন্ত্রী। ইংল্যান্ড আমাদের রেড অ্যালার্ট দিয়ে রাখছে, এখন তার দেখা দেখি আমাদের লোক নিচ্ছেন, রেড অ্যালার্ট দিয়ে রাখছে। পরে ইন্ডিয়াতে এই ভেরিয়েন্ট অনেক বেশি, মৃত্যুর হারও বেশি, তাদের কিন্তু রেড অ্যালার্ট উইথড্র হয়ে গেছে। মন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে কয়েকটি দেশ বেশি প্রশ্ন তোলে সেসব দেশের পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। খায়া দেয় তাদের কাজ নাই তো, আপনার দুনিয়ার সব দেশে এইগুলো হয় কম বেশি, কিন্তু বাংলাদেশ যেহেতু তাদের বেশি মান দেয় তার ফলে তারা কন্টিনিউয়াসলি আমাদের হ্যামার, বুঝছেন। ইন্ডিয়াতে এক কথা বলে না, পাকিস্তানে কথা বলে না, আর আমরা যেহেতু পাত্তা দেই সেই জন্য সারাক্ষণ বলে বেড়াই, খালি বাংলাদেশের দিকে তাকায় থাকে। ওয়াই দেয়ার মাস্ট বি একটা সিস্টেমেটিক ওয়ে অফ বাংলাদেশের ডাউন করার জন্য। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তথ্য নিয়ে জাতিসংঘের গুম প্রশ্নে দেয়া চিঠির জবাব দেবে ঢাকা। তবে এমন ঘটনায় বেশি গুরুত্ব দিলে বাংলাদেশকে বিতর্কিত করতে কিছু আন্তর্জাতিক সংস্থা আরও তৎপর হবে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৬,০০০ ছাড়ালো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এর মধ্যে ৩,৫০০ রোগী শনাক্ত হয়েছে আগস্টের ১৫ দিনেই। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৮ জন, মৃত্যু হয়েছে একজনের। রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, বাদ যাচ্ছে না শিশুরাও। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছে ৫৫ শিশু। রোববার ডেঙ্গু আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতালে যান উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। চিকিৎসাধীন শিশুদের খেলনা ও মশারি বিতরণ করেন তিনি। এ সময় যারা ডেঙ্গুতে মারা গেছেন এবং আক্রান্ত হচ্ছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চান মেয়র। যে মানুষটি চলে গিয়েছে, যে বাচ্চাটি চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি ক্ষমা চাচ্ছি তার কাছে, সেই পরিবারের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমরা ক্ষমা চাই যে পরিবারের স্বজনরা, বাচ্চারা, বড়রা ডেঙ্গুতে হাসপাতালে আছে, তাদের কিন্তু হাসপাতালে থাকার কথা না। তাই আসুন আমরা সবাই মিলে দায়িত্ব নিই, সামাজিক আন্দোলন করি, এই ঘরবাড়িকে আমরা পরিষ্কার করে তুলি। আমরা করোনা পরিস্থিতির মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে শয্যা পাওয়া কঠিন হচ্ছে অনেকের জন্য। আমার অবস্থা আগের থেকে একটু খারাপের দিকে। আগে প্লাটিলেট ৮২,০০০ ছিল, আজকে একবারে নেমে ৬১,০০০ হয়েছে। এখন যারা সুস্থ আছে তারা যাতে সুস্থ থাকতে পারে, আমরা চাই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র সেটার ব্যবস্থা করুক। চিকিৎসকেরা বলছেন এবছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বেশি জটিলতা দেখা যাচ্ছে। ডেঙ্গু জ্বরের পাশাপাশি রক্তক্ষরণ নিয়ে আসে, আর একদম ক্রিটিক্যাল রোগী যাদের আইসিইউ সাপোর্ট লাগে সেই ধরনের কিছু রোগী আমরা পাচ্ছি। ২-৪ জন পেশেন্টকে আমরা আইসিইউ সাপোর্ট দেওয়া লাগতেছে, তাদের প্লাটিলেট অনেক কমে যাচ্ছে, প্রেশার অনেক কমে যাচ্ছে, লো প্রেশার হয়ে যাচ্ছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1049 জন, যার মধ্যে ঢাকাতেই 960 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীতে পুলিশের স্বর্ণের বার লুটের ঘটনায় পুলিশের সোর্স সমিদুল আলম ভুট্টো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে শনিবার আটক ভুট্টোকে রোববার গ্রেপ্তার দেখানো হয়। এদিকে মামলার মূল আসামি ডিবির ওসি সাইফুল ইসলামকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। 4 দিনের রিমান্ড শেষে রোববার দুপুরে ডিবির পরিদর্শক সাইফুল ইসলামকে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর অধিকতর তদন্তের জন্য ফের 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 4 দিনের রিমান্ডের আদেশ দেন বিচারক। ওনারা যে 4 দিনের রিমান্ড চাইছেন আগে নিছেন, সেই রিমান্ড নেওয়ার ভিতরে দেখা গেছে যাচাই বাছাই করা হইতেছে, অর্থাৎ কোনো ডেফিনিট কোনো এভিডেন্স আসামির নিকট থেকে পান নাই। এই জন্য আমরা আপত্তি দিছি। স্বর্ণ লুটের ঘটনায় শনিবার আটক করা হয় চট্টগ্রামে পুলিশের সোর্স সমিদুল আলম ভুট্টোকে। রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে নেওয়া হয় আদালতে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। ভুট্টো জানিয়েছেন, একসময়ের অংশীদার ব্যবসায়ী গোপালকান্তি দাসের কাছে থাকা স্বর্ণের বারের তথ্য ডিবিকে দেন তিনি। তার দেয়া তথ্যের ভিত্তিতেই ওই ঘটনায় জড়ান ডিবির 6 সদস্য। এই মামলার পূর্ববর্তী যে আইও ছিলেন তার আবেদনের প্রেক্ষিতে আজকে আমরা রিমান্ড শুনানি করি। ডিবির সাবেক যে ওসি ইন্সপেক্টর সাইফুল, ওনার 4 দিনের রিমান্ড হয়। আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের কার্যালয়ে নিয়ে গেছি। এদিকে গত মঙ্গলবার ওসি সাইফুলের বাসা থেকে উদ্ধার হওয়া 15টি স্বর্ণের বারের মধ্যে 10টি গোপালকান্তি দাসের নয় বলে জানিয়েছেন তিনি। ওই স্বর্ণগুলো কার সে বিষয়েও তদন্তে নেমেছে পিবিআই। গত 8 আগস্ট রাতে ফেনীর ফতেপুর এলাকায় স্বর্ণ ব্যবসায়ী গোপালকান্তি দাসের কাছ থেকে 20টি স্বর্ণের বার ছিনিয়ে নেয় ডিবির 6 কর্মকর্তা। পরদিন ফেনী মডেল থানায় মামলা করেন ওই ব্যবসায়ী। ওই মামলায় পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ছাড়াও ডিবির আরও 5 সদস্য দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ডে আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলেই পুরস্কার, জাতীয় শোক দিবসে এমন ঘোষণা দিলেন পররাষ্ট্রমন্ত্রী। আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 2 খুনির অবস্থান চিহ্নিত হয়েছে, সে দেশের সরকারের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া আইনমন্ত্রী জানান, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে গঠন করা হবে কমিশন। জাতীয় শোক দিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি মন্তব্য করেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সরকার খুনিদের মদদ দিয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে বাস করছেন। দেশটির সরকার তথ্য যাচাই করছে। প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। দেশবাসীকে, আমাদের প্রবাসীকে, সবাইকে আমরা অনুরোধ করছি, আপনাদের কোনোভাবে এই যে যারা পালায় আছে তাদের যদি কোনো খোঁজ খবর আপনারা পান, আমাদের সাথে শেয়ার করেন। আপনাদের তথ্য সঠিক হলে অবশ্যই আমরা আপনাদের পুরস্কৃত করব। শোক দিবসের আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই বঙ্গবন্ধুর 2 খুনিকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হবে। বাকি 2 জনের অবস্থান এখনো জানা যায়নি, খোঁজা হচ্ছে তাদেরও। 4 জন খুনি রয়েছে বিভিন্ন জায়গায়, একটা যুক্তরাষ্ট্রে, একটা কানাডায়। সেখানে সরকারের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আমরা মনে করি আমরা খুব শীঘ্রই তাদেরকে নিয়ে আসতে পারবো। আর যে 2 জন আছে তাদেরকেও আমরা খুঁজছি। আমরা যে কোনো সময় তাদেরকেও আইডেন্টিফাই করে আমরা দেশে নিয়ে এসে তাদের সেই শাস্তির ব্যবস্থাটা আমরা করব। এদিকে তেজগাঁওয়ে ভূমি রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় অনেকাংশেই কার্যকর করা হয়েছে। পলাতক আসামিদের যতক্ষণ পর্যন্ত ফাঁসি কার্যকর না হচ্ছে ততক্ষণ ক্ষান্ত হবে না আওয়ামী লীগ। অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গকে নিয়ে এই কমিশন হবে এবং এই কমিশন এই যে কুশীলব, এই যে নেপথ্যের ষড়যন্ত্রকারী, তাদেরকে চিহ্নিত করে জিয়াউর রহমান সহ সকলের পরিচয়, সকলের নেক্কারজনক কাজের সাক্ষ্য প্রমাণ সহ জনসম্মুখে উপস্থাপন করবেন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
হাশেম ফুড কারখানার আগুনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও মালিকপক্ষের দায় পেয়েছে সিআইডি। এতে মালিকপক্ষ ছাড়াও মামলার আসামি হবেন সরকারি সংস্থা দুটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এই ঘটনায় হত্যা মামলা হলেও এ পর্যন্ত তদন্তে অবহেলাজনিত মৃত্যুর প্রমাণই পেয়েছেন গোয়েন্দারা। নারায়ণগঞ্জের হাশেম ফুডের কারখানায় আগুন লাগে ৮ জুলাই বিকেলে। পরে ৩৮ ঘন্টার আগুনে ধোঁয়ায় পুড়ে ও ভবন থেকে লাফিয়ে মৃত্যু হয় ৫২ জনের, আহত শতাধিক। এর দুদিন পর রূপগঞ্জ থানায় করা হয় হত্যা মামলা। গ্রেপ্তার হন কারখানার মালিক মোহাম্মদ আবুল হাশেম ও তার ৪ ছেলেসহ ৮ জন। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। সিআইডি বলছে নিচতলার সিঁড়ির পাশের দুটি একজস্ট ফ্যান যুক্ত ছিল একটি তারে। গরমে সে তার গোলে লাগে আগুন। তবে তা ছড়িয়ে পড়ার আগে ৪৮ শ্রমিককে নিজ কক্ষে আটকে রাখেন মাহবুবুর রহমান। একাধিকবার ফোন করে আটকে পড়াদের নামতে বললেও তাতে কান দেননি তিনি। পরে ধোঁয়ায় শ্বাসরোধে মাহবুব সহ মারা যান ৪৯ জন। এই মামলাটির ধারা পরিবর্তন হবে কিনা বা একই ধারায় মামলা চলবে কিনা সেটি বুঝতে বা সেটি নির্ণয় করতে আরও সময় লাগবে। এবং মামলা আমরা তদন্ত করি, কিন্তু এখানে আদালতও আমাদের মাথার উপরে রয়েছেন, তারাও আমাদের গাইড করেন। ঘটনার কারণ উদ্ঘাটনের পাশাপাশি দায়ও নির্ধারণ করেছে সিআইডি। এতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও মালিক পক্ষের গাফিলতি পেয়েছে তারা। সিআইডি বলছে অধিদপ্তর নিয়মিত পরিদর্শন করেনি কারখানা। সঞ্চালন লাইন ঠিক আছে কিনা কর্তৃপক্ষকে জানায়নি বিদ্যুৎ বিভাগ। রক্ষণাবেক্ষণের ত্রুটি ছিল মালিক পক্ষেরও। বিদ্যুৎ কারখানা পরিদর্শক একটি সংস্থা আছে, গ্যাস আছে, তারপরে বিল্ডিংয়ের নকশা প্রণয়ন যারা করেছেন তারা আছে এখানে। এছাড়াও আরও বিভিন্ন রকমের সব মিলিয়ে 17টি সংস্থা এখানে কাজ করেন। এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে এইসব বেশ কিছু সেবা সংস্থা অবহেলার প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি। এদিকে আগুনের ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তদন্তেও সংশ্লিষ্ট সরকারি সংস্থার গাফিলতি পাওয়া গেছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে ৫ কোটি মানুষ টিকার আওতায় আসলে কোভিড পরবর্তী দেশের বিনিয়োগ পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, আগামী বছরেই বিশ্বব্যাংকের ব্যবসা সূচকে বাংলাদেশের অবস্থান ২ অঙ্কের ঘরে নিতে বিভিন্ন আইন সংশোধন করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। গত বছরের এপ্রিল থেকে শুরু হয়েছিল করোনার প্রথম সংক্রমণ। শুরু হয় লকডাউন, সব ধরনের অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর এবছর জুলাই থেকে আবার ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতি। লকডাউনের নেতিবাচক প্রভাব শুরু হয়েছে জীবিকায়, কাজ হারিয়েছে অনেক মানুষ। যদিও করোনা পরিস্থিতির মধ্যেই 2019-20 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 3.5%, আর সাময়িক হিসেবে গত অর্থবছরের প্রবৃদ্ধি 5.47%। বিদ্যমান পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানালেন, দ্রুত বেশিরভাগ মানুষ টিকার আওতায় আসলে পরিস্থিতির উন্নতি হবে। আমাদেরটাও আমি আশাবাদী যে ইনশাআল্লাহ কিছুদিন পরে এটাও আস্তে আস্তে যা হয় এটার পিকে যায়, তারপর পিকের পর থেকে আস্তে আস্তে কমে আসে। সাথে সাথে আমরা টিকা প্রোগ্রামটা খুব জোরে সোরে আমরা শুরু করে দিয়েছি। টিকার যখন কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু বিশ্বাস করি যে আমাদের অর্থনৈতিক রিকভারিটা আরও ভালো হবে। তার মতে, করোনা মহামারীকালে জীবন জীবিকা বাঁচাতে সরকারি সব উদ্যোগই যথার্থ ও সময়োপযোগী হয়েছে। কাজ চলছে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতেও। আমরা যেটা ইংরেজিতে বলি লো হ্যাঙ্গিং ফ্রুট, মানে সেগুলি আমরা কিন্তু করে ফেলেছি, কিন্তু এখন অনেক কাজ আছে যেখানে আপনার আইনগুলি সংশোধন করতে হবে। তো সেটার কাজ চলমান আছে। কিছু কিছু আইন মন্ত্রণালয়ের কাছে চলে গেছে। তো আমি আশাবাদী আগামী বছরে আমরা কিন্তু ডাবল ডিজিটে চলে আসব। বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সুবিধা দেওয়ার কথা জানালেন সালমান এফ রহমান। মুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নড়াইলে করোনা মহামারীর মধ্যেও এগিয়ে চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ। কনস্ট্রাকশন ইয়ার্ডে দিন রাত চলছে নির্মাণযজ্ঞ। দক্ষ শ্রমিকদের হাতের ছোঁয়ায় প্রকল্পের বিশাল অংশ এখন দৃশ্যমান। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ঢাকা যশোর রেল লাইনের নড়াইল অংশের কাজ শুরু হয় 2019 সালে। করোনা মহামারী, রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুতেই থেমে নেই নির্মাণ কাজ। স্বাস্থ্যবিধি মেনে 3 শিফটে এগিয়ে নেওয়া হচ্ছে এই প্রকল্প। রেলের এই প্রকল্প বাস্তবায়ন শেষ হলে পিছিয়ে পড়া নড়াইলের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গতি আসবে ব্যবসা বাণিজ্যে, উন্নত হবে জীবনমান। এর মধ্যে এই প্রকল্পে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। আমাদের ছেলেরা আর বেকার থাকবে না, কর্মসংস্থানের একটা পথ হবে, নড়াইল উন্নয়ন হবে। যোগাযোগ ব্যবস্থায় একটা দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা পালন করে, যার কারণে আজকে এই রেল লাইন নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছি। সড়ক পথ ছাড়া কোনো যাতায়াতের তেমন সুবন্দোবস্ত ছিল না। এখন রেলপথ এটা মানে পেয়ে আমরা উদ্ভাসিত উদ্বেলিত। যে আরও অনেক কলকারখানার সম্প্রসারণ হবে, শিল্পায়ন হবে, তো আলটিমেটলি এখানে কাজের সুযোগ বাড়বে। ফরিদপুরের ভাঙা থেকে যশোরের সিঙ্গিয়া পর্যন্ত 80 কিলোমিটার রেল পথের জন্য ব্যয় ধরা হয়েছে 7,300 কোটি টাকা। এরই মধ্যে 25 ভাগের বেশি কাজ শেষ হয়েছে। প্রযুক্তিগত দিক সেগুলো বাস্তবায়ন করছে, আর এই ক্ষেত্রে প্রায় 400 প্রকৌশলী কর্মকর্তা কর্মচারী এখানে নিয়োজিত রয়েছে। আমরা এই পর্যন্ত 25 থেকে 30 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। 2024 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। সেই লক্ষ্য নিয়ে দিনরাত কর্মযজ্ঞে ব্যস্ত সময় কাটছে প্রকল্প সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী 19 আগস্ট সীমিত পরিসরে খুলে দেওয়া হবে পর্যটন ও বিনোদন কেন্দ্র, কিন্তু তার আগেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র সৈকতে ভিড় করছেন দর্শনার্থী ও পর্যটকেরা। এদিকে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন জেলা প্রশাসক। কারো মুখে মাস্ক নেই, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। কোনো বাধা ছাড়াই কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। দীর্ঘ লকডাউনে ঘরবন্দি সময় শেষে সড়ক ও আকাশপথ উন্মুক্ত হওয়ার পরপরই অনেকেই ছুটছেন পর্যটন কেন্দ্রগুলোর দিকে। আমিও আসছি কক্সবাজার বিচে, বাট দেখছি না কারো মুখে মাস্ক আছে বা স্বাস্থ্যবিধি মেনে চলছে। বাট এটা খুবই জরুরি যে স্বাস্থ্যবিধি মেনে যাতে পর্যটক স্থানে আসে। আমরা আসলেই লকডাউনে ছিলাম, সো পরামর্শ হলো যে এখন যেহেতু সবকিছু খুলে গেছে, উই ক্যান ডু দিস, উই ক্যান হ্যাভ আ ট্রিপ। সম্প্রতি সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয়, অর্ধেক কক্ষ খালি রেখেই ভাড়া দিতে হবে হোটেল মোটেল, রাখতে হবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের সেবা দিতে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করছেন তারা। পর্যটককে আমরা ঢোকার আগে ডিস্টেন্সেবল ট্রাই থাকবে, আমাদের মাস্ক থাকবে, এবং আমাদের হোটেল সমস্ত বই বিয়ারা ম্যানেজার থেকে শুরু করে সবাই আমরা মাস্ক পরবো, এবং যারা স্বাস্থ্যবিধি মানবে না আমরা তাদের রুম দেব না। পাশাপাশি তারা যদি করোনা টিকা কার্ড নিয়ে আসে তাহলে তাদেরকে আমরা ভালোভাবে ওয়েলকাম জানাবো, আর যারা টিকা না দিয়ে আসবেন আমরা চেষ্টা করবো তাদেরকে রুম না দেওয়ার জন্য। পর্যটক সহ এ সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। স্বাস্থ্যবিধি যদি কেউ অমান্য করে শাস্তি আমরা আরোপ করব, আর যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের পর্যটন স্পটগুলো নতুন করে ভাবতে হবে। এই জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা কোনো কিছু করতেই দ্বিধা করব না। গেল 1 এপ্রিল থেকে বন্ধ রয়েছে কক্সবাজারের পর্যটন কেন্দ্র। অবশেষে দীর্ঘ 3 মাসেরও বেশি সময় পর খুলছে জেলার বিনোদন কেন্দ্রগুলো। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বসবাস রাঙামাটি পৌর শহরে, কিন্তু যাতায়াতের জন্য নেই রাস্তা। রাজবন বিহারের দেয়াল টপকে যাতায়াত করতে হয় বিহারপুর এলাকার 4 শতাধিক পরিবারকে। দীর্ঘদিনের সমস্যাটি বিভিন্ন মহলে বারবার জানালেও মেলেনি সমাধান। রাঙামাটি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বিহারপুর গ্রাম, 4 শতাধিক পরিবারের বসবাস এখানে। বিদ্যুৎ থাকলেও এই গ্রামে নেই যাতায়াতের কোনো রাস্তা। রাজবন বিহারের সীমানা প্রাচীর টপকে চলাচল করতে হয় গ্রামবাসীকে। বৃদ্ধ মহিলারা বলেন, বৃদ্ধ পুরুষরা বলেন, এবং বাচ্চা স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীরা এখানে খুবই কষ্ট হয় জীবনযাপন করতেছি। আমার মাথা নিয়ে আসতে হলে
আমরা বনবিহার এই দোকানে আমাদের রাঙ্গামাটিতে যে রাজবনবিহার আছে, রাজবনবিহারে রেখে ওখান থেকে খাঁদে করে প্রায় 2 কিলোমিটার হইতে 3 কিলোমিটার রাস্তা আমাদের খাঁদে করে নিতে হয়। জরুরি প্রয়োজনে কিংবা রোগী পরিবহনে বাড়ে ভোগান্তি। কষ্ট করে চলতে হচ্ছে গ্রামের বয়স্ক ও স্কুলগামী শিশুদেরও। যে কোনো একটা চলাচলের সুব্যবস্থা হয়। আমরা 400 হতে 500 পরিবার এখানে বসবাস করতেছি। এদের অত্যন্ত আমাদের কষ্টতা মিটে যাবে আমাদের। গ্রামটিতে যাতায়াতের জন্য একসময় রাস্তার জায়গা না দিলেও সম্প্রতি তা দিতে রাজি হয়েছে রাজবন বিহার কর্তৃপক্ষ। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে রাস্তাটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না। আমাদের বিহারের অধ্যক্ষ তারা কিন্তু দেয় নাই, রাস্তা করার জন্য কোনো জায়গা দেয় নাই, কিন্তু প্রথমে তারা দিতেছে। তা আমাদের চিন্তা ভাবনা আছে ওইটা আমাদের এই যে পৌরসভা থেকে যদি প্রকল্প আসে ওইখান থেকে আমরা দিয়ে দেব। প্রায় 500 মিটার রাস্তাটি নির্মাণে জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস পৌর মেয়রের। অচিরেই জেলা পরিষদ বা উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে পৌরসভা সহ একসাথে আমরা কিভাবে রাস্তাটা করতে পারি, জনচলাচলটা একটা উন্মুক্ত করতে পারি তাদের সুবিধার্থে। টেকসই একটা চলাচলের রাস্তা আমরা করার জন্য হয়তো আমি চেষ্টা করছি। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে স্থায়ী রাস্তার জন্য সরকারের সহায়তা চেয়েছেন বিহারপুরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের এক পর্যায়ে স্ত্রীকে 3 তালাক বলার ঘটনায় এক দম্পতিকে গত 3 মাস ধরে এক ঘরে করে রেখেছে গ্রামের মাতব্বররা। এমন সিদ্ধান্তে কাজ না পেয়ে 3 মাস ধরে মানবেতর দিন যাপন করছে ওই পরিবার। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সলিমপুর গ্রামে। 35 বছর আগে ঘর বাঁধেন পঞ্চগড়ের দেবীগঞ্জের আয়নাল হক ও জরিমন বেগম। 4 মাস আগে সাংসারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় স্ত্রীকে তালাকের ঘোষণা দেন আয়নাল। এরপর থেকে আয়নাল পাশের বাড়িতে তার ছেলের সাথে থাকতে শুরু করেন। পরে নিজের ভুল বুঝতে পেরে স্ত্রীর কাছে ফিরে যান। বিষয়টি গ্রাম্য প্রধানরা জানলে শুরু হয় বিপত্তি। গ্রামবাসী বলেছে না, এক জায়গায় থাকা চলবে না। এখন কোনো মানুষের সঙ্গে আমার উঠুন বসুন দোকান বাসা আমি বিয়ার জুতির মতো কোনো কাজ কাম বাইরে গিয়ে ডাকাডাকি করে নেব, কেউ নেয় না। আমার খুব অবস্থা বর্তমানে খারাপ। এখন সবাই পয়সা কয় কি কয় এটা হবে না, এটা তালাক হয়ে গেছে, এই মেয়ের রূপ দেখা যাবে না। সামাজিকভাবে একঘরে করে রাখার বিষয়টি স্বীকার করেছেন গ্রামের মাতব্বররাও। নীতি মেলা আছে কিন্তু শরীয়ত অনুযায়ী ধর্ম মতামে একটা অবৈধভাবে নিয়ে থাকলে এটা কি সমাজের লোক দেখবে না। আমাদের সমাজের লোকের সাথে অরূপ বসু করতে পারবে না, সেই ফয়সালা না হওয়া পর্যন্ত। ভালো আলেম আসে যদি আমাদেরকে বুঝাইতে পারে যে না এটা সমস্যা নাই, এটা করে খাওয়া যাবে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। ফতোয়ার শিকার এই দম্পতি লিখিত অভিযোগ দেন স্থানীয় প্রশাসনের কাছেও। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য দিয়েছিলাম, তিনি স্থানীয়ভাবে চেষ্টা করেছেন, তিনি পারেননি, আমাদেরকে জানিয়েছেন, আমরা এসেছি, আমরা সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এ ঘটনায় জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়েছেন। সেই সাথে তদন্ত শেষে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্ষার নানা ফুলে সেজে উঠেছে রাজধানী ঢাকা। ঢাকার উদ্যান ও আনাচে কানাচে বর্ষায় ফুটেছে কদম, চালতা, দোপাটি, দোলনচাপা, রজনীগন্ধা, জবা, হাসনাহেনা, কামিনী, জুই, লিলি, কলাবতী সহ নানা ফুল। বর্ষা মানেই কদম ফুলের হাসি। আষাঢ়ের প্রকৃতিতে কদম ফুল যেন সৌন্দর্যের প্রতীক। কবিরাও করেছেন কদমের জয়গান। বর্ষার ফুল ও বৃষ্টির নানা প্রসঙ্গ উঠে এসেছে কবিদের কবিতায়। বর্ষা ঋতুতে ফুলের নানা রূপের যে বর্ণনা, সেগুলো রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি এসেছে। নজরুলের মধ্যে জবা ফুল, তিনি যখন শ্যামাসঙ্গীত লিখেছেন তখন জবা ফুল প্রধানত এসছে, এবং জীবনেন্দ্র দাসে আমি যে বললাম যে ভাট ফুল এবং অন্যান্য অচেনা ফুলগুলো এসছে, যেগুলোকে আমরা অনেকেই চিনি না। রবীন্দ্রনাথ জীবনেন্দ্র দাস তাকে আবিষ্কার করেছেন। বর্ষার সৌন্দর্যে ভিন্ন মাত্রা যোগ করেছে চালতা ফুল। এছাড়াও প্রকৃতিকে মাতিয়ে রেখেছে বকুলের সৌরভ। চালতা ফুলের অসাধারণ একটা সৌন্দর্য আছে, এবং এটার যে স্ট্রাকচার এবং ফুটে থাকলে একসঙ্গে অনেকগুলো ফুল খুবই ভালো লাগবে। এবং চালতা গাছটাও খুব সুন্দর,
তো এইভাবে বর্ষায় আমাদের চারপাশে অনেক ফুল ফোটে এবং সেই ফুলগুলোকে যদি আমরা নগরে দেখতে চাই তাহলে আমরা যে কোনো একটা শহরকে বর্ষার শহর হিসাবে গড়ে তুলতে পারি। বর্ষায় রাজধানীতে ফুটেছে রঙন, কলকে, টগর, কলাবতী, আছে সোনালু, কৃষ্ণচূড়া, রাধাচূড়ার হাসি। বর্ষায় ফুটে থাকা কাঠগোলাপ বাতাসে ছড়ায় অনুপম সৌরভ, আর মধুমঞ্জরির রঙিন সৌন্দর্য মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের মন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইতিতে শক্তিশালী ভূমিকম্পের মৃতের সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৫,৭০০-র বেশি মানুষ। এছাড়া নিখোঁজ রয়েছে অসংখ্য মানুষ। শনিবার ৭.২ মাত্রার ভূমিকম্পে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির পশ্চিমাঞ্চল। শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির পশ্চিমাঞ্চলে। এক দশকে দ্বিতীয় দফা শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত উত্তর আমেরিকার দেশটি। শনিবার ৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির একাংশ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানায় শনিবার কম্পনের উৎপত্তিস্থল হাইতির সেন্ট লুই দু সুদ শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি বলছে কম্পনটির মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্পে কয়েকশো হতাহতের পাশাপাশি ধসে গেছে বহু আবাসিক ভবন, গির্জা, হোটেল ও দোকানপাট। দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জানিয়েছেন ভূমিকম্পে হাইতির একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় আগামী ১ মাস হাইতিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এছাড়াও ত্রাণ কাজ করার জন্য একটি দল গঠন করেছে প্রশাসন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকাদের উদ্ধারে জরুরি বিভাগের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অতিমাত্রায় ক্ষয়ক্ষতির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। অনেক মানুষ আহত হয়েছে, আমাদের সেনেটর আহত হয়েছে। আমাদের এখন প্রয়োজনীয় খাবার, পানি ও ফার্স্ট এড দরকার। এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। বিদেশি অলাভজনক সংস্থা ও আন্তর্জাতিক সাহায্য ছাড়া এই উদ্ধার কাজ সম্ভব না। এদিকে ভূমিকম্পের পরপরই হাইতির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎক্ষণিকভাবে তিনি যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টকে হাইতিতে প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। এদিকে শনিবারের ৭.২ মাত্রার ভূমিকম্পের পর ৫.২ মাত্রার আফটার শক হয়। সামনে আরও পরাঘাতের আশঙ্কা করা হচ্ছে। ২০১০ সালের ভূমিকম্পের ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেনি হাইতি। সেবার ৭ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় ২ লাখের বেশি মানুষ। বড় ধরনের ক্ষতির মুখে পড়ে দেশটির অবকাঠামো এবং অর্থনীতি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেসিকে ছাড়া লা লিগায় প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে বার্সেলোনা। মার্টিন ব্রেথওয়েটের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে ব্যবধানে হারিয়েছে বার্সা। তবে পরাজয় দিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ১.৫ বছরের বেশি সময় পর মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার সুযোগ পেয়েছেন। তবে ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়কে না পাওয়ার কষ্ট চেপে রেখেছেন বার্সা সমর্থকরা। মেসি চলে গেলেও তার জার্সি নিয়ে গ্যালারিতে ছিলেন ভক্তরা। 18 বছর পর দলে নেই মেসি। বাস্তবতা মেনে নিয়ে নতুন শুরুর ডাক দিয়েছিলেন রোনাল্ড কোম্যান। কোচের ডাকে সাড়া দিয়ে ঠিকই প্রাণবন্ত ফুটবল উপহার দিয়েছে বার্সা, যার শুরুটা জেরার্ড পিকের চোখ ধাঁধানো গোলে। বিরতির আগ মুহূর্তে মার্টিন ব্রেথওয়েট চমক। ডি ইয়ং এর পাশে হেড থেকে স্কোরশিটে নাম লেখান ড্যানিশ তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বল জালে পাঠান আতোয়া গ্রিজম্যান, তবে অফসাইডে বাতিল হয় ফরাসি তারকার গোল। এর কিছুক্ষণ পরেই নিজের জোড়া পূর্ণ করেন ব্রেথওয়েট। শেষ দিকে 3 মিনিটের মধ্যে দুটি গোল করে লড়াই জমিয়ে তোলে সোসিয়েদাদ। তবে শেষ পর্যন্ত বার্সাকে আটকানো যায়নি। ইনজুরি টাইমে সেরহি রোবের্তো স্কোরশিটে নাম তুললে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এদিকে জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আতলেতিকো মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে সেল্তা ভিগোকে 2-1 গোলে হারিয়েছে সিমেওনির দল। চ্যাম্পিয়নদের দুটি গোলই করেছেন আনহেল কোরেয়া।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চ ছড়িয়েছে টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটির লড়াই। শিরোপা ধরে রাখার অভিযানে হতাশা উপহার দিয়েছে গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে টটেনহ্যামের সন হিয়ং-মিনের গোল শোধ দিতে পারেনি সিটিজেন্স। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলে গেলেন কিংবদন্তি জার্মান ফুটবলার জার্ড মুলার। দীর্ঘদিন আলজাইমার রোগে ভুগে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড মুলারের। পশ্চিম জার্মানির ১৯৭৪ বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তাঁর। ৭০-এর দিকে বিশ্ব ফুটবল দাপিয়ে বেরিয়েছেন তিনি। ভালোবেসে ডার বম্বার বলে ডাকতেন সবাই। পেলে, মারাদোনার পাশে যে নামটি বেশি উচ্চারিত হয়েছে তিনি জার্ড মুলার। রোববার ৭৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই জার্মান কিংবদন্তি। তার পায়ে ভর করে ১৯৭৪ বিশ্বকাপ আর ১৯৭২ ইউরো জিতেছিল জার্মানি। ৭৪ বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোলটি করেছিলেন মুলার। মাত্র ২ বিশ্ব আসরে তার ১৪ গোল। ২০০৬ পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড তার দখলেই ছিল। জাতীয় দলে ৬২ ম্যাচে ৬৮ গোল। ১৯৭০ সালে জিতেছিলেন ব্যালন ডি'র। ক্লাব ফুটবলে বায়ার্নের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোলের অনন্য কীর্তি গড়েছিলেন। জার্মান লিগে তার গোল সংখ্যা ৩৬৫। লিগে ৭ বার সর্বোচ্চ গোলদাতা হন তিনি। কবছর আগেও এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ গোলের রেকর্ডও মুলারেরই ছিল। রেকর্ড গড়া ৮৫ গোল তিনি করেছিলেন ১৯৭২ সালে। ২০১২-তে সেটি ভেঙে ফেলেন লিওনেল মেসি। ১৯৮২-তে খেলা ছাড়ার পর থেকেই অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন মুলার। বায়ার্ন মিউনিখে বেশ কবার কোচের প্রস্তাব পেয়েও আর ফেরেননি মাঠে। ২০১৫ থেকেই আলঝাইমার রোগে ভুগছিলেন এই কিংবদন্তি ফুটবলার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া ২ সিরিজের সাফল্যে বদলে গেল রাসেল ডমিঙ্গোর ভাগ্য। কয়েক মাস আগে পেন্ডুলামের মতো দুলতে থাকা চাকরিটা আরও কিছুদিনের জন্য স্থায়ী হচ্ছে। প্রোটিয়া মাস্টারমাইন্ডের সাম্প্রতিক পারফরমেন্সে খুশি বিসিবি। ২০২২ সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোকে রেখে দেওয়ার কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সাগরিকাতে কাইল মেয়ার্সের অতিমানবীয় ২১০ রান। এক ধাক্কাতেই চেয়ার উল্টে যাবার জোগাড় ডমিঙ্গো। এর আগে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবি। নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সও কথা বলেনি হেড কোচের পক্ষে। ঘুরে দাঁড়ানো শুরু হারারেতে। ৩ ফরম্যাটে সাফল্যের পর ঘরের মাঠে অজিবদ। একসময় চাপে পড়ে যাওয়া ডমিঙ্গোই এখন টাইগার ক্রিকেটে চোখের মণি। ভালো পারফরমেন্সের ফলটাও হয়তো পাচ্ছেন হাতে নাতে। বিশ্বকাপের পরপরই টাইগার ক্রিকেটে শেষ হয়ে যাচ্ছে না ডমিঙ্গো অধ্যায়। আপাতত ১ বছরের জন্য মেয়াদ বাড়ানোর কথা ভাবছে বিসিবি। আসলে আমরা ফাইনাল কোনো এখনো সিদ্ধান্ত হয়নি। ওর টেনিউ তো অলরেডি এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আছে। এই ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত আমাদের এখানে আছে, কাজে এটা তো আছেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন এটা এক্সটেন্ড করার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া, ব্যাক টু ব্যাক 2 সিরিজের সাফল্যে আবারও ফর্মে ডমিঙ্গো। সাদা বলে পারফরমেন্স আশা যোগাচ্ছে, তবে অভিজাত ফরম্যাটে পাড়ি দিতে হবে বহুদূর। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে নেই বলার মতো অর্জন। সাদা পোশাকে এখনো ধারাবাহিক নয় পঞ্চপাণ্ডবের উত্তরসূরিরা। তুলনায় আফিফ সোহানদের পারফরমেন্স আত্মবিশ্বাস যোগাচ্ছে সাদা বলের ক্রিকেটে। অস্ট্রেলিয়াকে বলে কয়ে হারানোর মতো আবহ তৈরি করা টাইগারদের নিয়ে স্বপ্ন এবার বিশ্বকাপে। তার আগে আরেক দফা রসদ জোগাড়ের সুযোগ নিউজিল্যান্ড সিরিজে। বড় অঘটন না ঘটলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গো অধ্যায় এখন অনেকটাই নিশ্চিত। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লর্ডস টেস্টের ৪র্থ দিনে বল টেম্পারিংয়ের অভিযোগ করেছে ভারতের সাবেক ক্রিকেটার ও দর্শকরা। দ্বিতীয় ইনিংসে বল করার সময় জুতা দিয়ে বল মারিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। মধ্যাহ্নবিরতির পর জুতার স্পাইক দিয়ে বলে দাগ কাটার দৃশ্য ধরা পড়েছে টিভি ক্যামেরায়। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেট দুনিয়ায়। সাবেক ভারতীয় ক্রিকেটার সেহবাগ ও আকাশ চোপড়া প্রশ্ন তুলেছেন টুইটে। এদিকে লর্ডস টেস্টের শেষ দিন রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায়। ৪র্থ দিনে দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছে ৬ উইকেটে ১৮১ রান। সফরকারীদের লিড ১৫৪ রানে। ভরসা হয়ে টিকে আছেন ঋষভ পান্থ। প্রথম ইনিংসে ভারতের ৩৬৪ রানের জবাবে ৩৯১ করে ইংল্যান্ড।
এ ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।